জ্বালানি সংকটে বড় সমস্যায় পড়ল বাংলাদেশ। যে তথ্য সামনে উঠে আসছে সেখানে তারা বলছে যে দেশে শেষ 1 বছরের সব থেকে বেশি জ্বালানি সমস্যায় তারা এইবার পড়ল এবং এই জ্বালানি সমস্যা থেকে উদ্ধার পেতে তারা ভারতের কাছে ফের হাত পাতলো। বাংলাদেশের এই বিষয়টি মাঝে মধ্যে বেশ মজাদার লাগে। দেশের সাধারণ মানুষকে উস্কে দেওয়ার জন্য কথায় কথায় তাদের সরকারের মহল থেকে ভারত বিরোধিতা, ভারত খারাপ, ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে দিনের পর দিন। শেখ হাসিনার সময় ভারত এবং আওয়ামী লীগ একত্রে বহু দুর্নীতিগ্রস্ত চুক্তি করেছে। অথচ দেখুন, তারা তাদের যে দৈনন্দিন চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য ভারতের উপর প্রতি মুহূর্তে ডিপেন্ড করে আছে। কিছুদিন আগে একটি খবর সামনে এসেছিল যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে তারা এবার পেঁয়াজ আমদানি করবে। তারা নিজেরাই বলেছিল যদি বিশ্বের অন্য প্রান্ত থেকে তারা পেঁয়াজ কেনে তাহলে কেজি প্রতি 10 টাকা করেও বেশি পড়তে পারে, যা আসলে বাংলাদেশের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। পরবর্তীকালে তারা সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দেয়, চিকেন স্নেককে নিয়ে হুমকি দেয়, বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে কেন্দ্র করে ভারতের উপর একাধিক অভিযোগ তারা করে। আজকে পেঁয়াজের পর ডিজেল তারা ঠিক করলো ভারত থেকে এবার কিনবে, না হলে বাংলাদেশের জ্বালানি সংকট ইতিহাসে সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছবে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে 1,80,000 টন ডিজেল তারা এবার বাংলাদেশ থেকে কিনতে চলেছে। ভারতের নুমলাগড়ি যে রিফাইনারি আছে সেখান থেকে প্রধানত এই পরিমাণ ডিজেল তারা কিনবে। এর জন্য বাংলাদেশের কোষাগার থেকে খরচ হবে 1,461,76,00,000 টাকা এবং এই বিপুল পরিমাণে টাকা এই মুহূর্তে বাংলাদেশ কোষাগারে নেই, ফলে তারা এর জন্য ঋণ নেবে। ফলে বুঝতে পারছেন, কথায় কথায় ভারত বিরোধিতা করলেও আসলে বাংলাদেশ সব দিক থেকে যে ভারতের উপর নির্ভরশীল তা বাংলাদেশের মানুষকে ইচ্ছাকৃত জানতে দেয় না এই সরকার। ভারত কিন্তু কখনো বাংলাদেশকে গিলে খাবো এই অ্যাটিটিউডে বিশ্বাসী নয়। এখন যদি ভারত বলে আমরা এই ডিজেল দেব না, তাহলে বাংলাদেশ কি করবে? প্রায় ডবল দাম দিয়ে তাদের বিশ্বের অন্য প্রান্ত থেকে আনতে হবে। ভারত যদি হঠাৎ করে এখন বলে আমরা চাল বাংলাদেশকে দেব না, তারা কি করবে? তারা অন্য দেশ থেকে অনেক দামে চাল কিনতে হবে। যদি পেঁয়াজ, ডিম, দুধ সর্বক্ষেত্রে ভারত এই ধরনের বিধিনিষেধ আরোপ করে দেয়, তাহলে বাংলাদেশ যাবেইটি কোথায়? অর্থাৎ কথায় কথায় ভারত বিরোধিতা করলেও আসলে কাজের জন্য, প্রয়োজনের তাগিদে যে ভারতই তাদের একমাত্র পরিত্রাতা, মুক্তির পথ, তা কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন। আর এখন সব থেকে বড় প্রশ্ন হলো, দুই দেশের সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ভারত এই বিপুল পরিমাণে ডিজেল বাংলাদেশকে দেবে কি দেবে না। দেখুন, শেষ 15 বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আছে যাকে বলা হয় ডিজেল ফ্রেন্ডশিপ চুক্তি। এই চুক্তি শুরু হয় 2016 সাল থেকে। এর আগে ট্রেনে করে তেল ডিজেলে যেত। পরবর্তীকালে 2023 সালে ডিজেল পাইপলাইন চুক্তি শুরু হয়। ফলে একটি পাইপলাইনের মাধ্যমে ভারত কিন্তু বাংলাদেশে তেল পাঠায় 2023 সালের 18ই মার্চ থেকে। আর এই ফ্রেন্ডশিপ পাইপলাইনই এখনো বাংলাদেশের জ্বালানি মেটানোর জন্য সব থেকে বড় ভরসা। কিন্তু এই বাংলাদেশ এই তথ্যগুলো অস্বীকার করে। তারা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তারা বলেছে তারা তাদের ক্রিকেট টিমই পাঠাবে না ভারতবর্ষে। ভাবখানা এমন, যদি ভারতে বাংলাদেশ খেলতে না আসে তাহলে ক্রিকেটটাই উঠে যাবে। আসলে এতে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হবে তা তারা নিজেরাও বুঝতে পারছেন না। অন্তত তাৎক্ষণিক ক্ষতির থেকে লং টার্ম এফেক্ট কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এবং কোষাগারে সব থেকে বেশি পড়বে। বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের দেশে আইপিএল প্রচার করবে না। দেখুন, আইপিএল এর মতো ব্র্যান্ড বাংলাদেশে প্রচার হলো কি হলো না, এতে আইপিএল এর কি কিছু যায় আসে? নিঃসন্দেহে নয়। আইপিএল দেশ বিদেশে যে পরিমাণ স্যাটেলাইট তথ্য বিক্রি করে, স্যাটেলাইট যে সত্ত্ব হয়, টেলিভিশন রাইটস বিক্রি যে বিপুল পরিমাণ রোজগার করে, এতে বাংলাদেশ যদি সরকার তাদের দেশে আইপিএল টেলিকাস্ট না করে তাতে আইপিএল এর বিন্দু মাত্র ক্ষতি হয় না। যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণ 1% বেশি নয়। যদি ব্যবসায়ী ক্ষতিটাকে আমি ধরি, তাহলে
এই ক্ষতি 100 কোটিতেও গিয়েও দাঁড়ায় না। ফলে কোনো অবস্থাতেই এই বিপুল পরিমাণ যে ব্যবসায়ী মার্কেট, সেই মার্কেটে কিন্তু বাংলাদেশ পেনিট্রেটই করতে পারে না। উল্টে বাংলাদেশের বস্ত্রশিল্পের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে এবং ভারতের ব্যবসা বাণিজ্য, অন্তত বস্ত্রশিল্পে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য কিন্তু এক লাফে 1 বছরে প্রায় 20% বেড়ে গেছে এবং বাংলাদেশের সব অর্ডার এখন ভারতবর্ষে চলে এসছে এবং ক্রিসমাস এবং নিউ ইয়ারের টাইমে ভারতবর্ষ অতিরিক্ত 10,000 কোটি টাকার বস্ত্রশিল্প দেশ বিদেশে কিন্তু পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রতি মুহূর্তে সর্বনাশের দোরগোড়ায় এবং বাংলাদেশের অর্ডার ভারতবর্ষে আসছে। ফলে এক্ষেত্রে ভারতের অর্থনীতির পৌষ মাস তা কিন্তু বলা যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে ফের বাংলাদেশ ভারতের কাছে হাত পাতলো। আগের সপ্তাহে পেঁয়াজ নিয়ে, এই সপ্তাহে ডিজেল নিয়ে। তারা বললেন ডিজেল দিন, না হলে জ্বালানি সংকট চরম জায়গায় পৌঁছবে, আমাদের কাজবাজ ইন্ডাস্ট্রি সমস্ত কিছু এক ঝটকায় বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কালকে বাংলাদেশ থেকে আরো একটা ভয়ঙ্কর খবর আমাদের সামনে এসছে। খুলনা জেলায়, মানে বেসিক্যালি যশোর অঞ্চলে কালকে এক সাংবাদিককে আততায়ীরা গুলি করে পালিয়ে গেলেন এবং সেই সাংবাদিক কিন্তু হিন্দু সাংবাদিক ছিলেন। তার নাম রানা প্রতাপ বৈরাগী, বয়স 38। তিনি একটি স্থানীয় ব্যবসাও চালাতেন, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের হিন্দু এই বাঙালি যুবককে কেন টার্গেট করা হলো সেটাই এখন বড় প্রশ্ন। মোহাম্মদ ইউনূস বারবার বলছেন বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত, কিন্তু আমরা শেষ 1 সপ্তাহে 4টে ঘটনা দেখলাম যেখানে বারবার হিন্দুদেরকে ইচ্ছাকৃত এই জামাতি এবং জেহাদিরা টার্গেট করলো। দীপু দাস হত্যাকাণ্ড আপনারা জানেন, পরবর্তীকালে অসীম মণ্ডল হত্যাকাণ্ড, আর আজকে বাংলাদেশের এক হিন্দু সাংবাদিক ভাই জেহাদিদের গুলিতে প্রাণ হারালেন। এরপরও মোহাম্মদ ইউনূস হিন্দু নিধন হত্যাযজ্ঞ পর্বটি সম্পূর্ণভাবে অস্বীকার করবেন এবং ভারতের কোনো স্টেটমেন্ট দিলে বিরোধী কথাবার্তা বলবেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সামাজিক অবস্থার ছবি আন্তর্জাতিক স্তর দেখছে। গোটা বিশ্ব মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাকে অলরেডি রেকগনাইজ করে ফেলেছে। এত যখন ভারত বিরোধিতা, তাহলে কেন ভারতের থেকে চাল, ডাল, ডিম, দুধ, তেল, পেঁয়াজ নিচ্ছেন? পারলে গর্ব করে ক্যামেরার সামনে বলুন আজ থেকে ভারতীয় পণ্য আমরা মানে কেনা বন্ধ করলাম। সেই ক্ষমতা নেই, উল্টে সাধারণ মানুষকে উস্কানোর ক্ষমতা আর নোংরা রাজনীতির ক্ষমতা। সত্যি কোথায় চলে গেল আমাদের এই বাংলাদেশ? কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।